আমরা আজকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কনসেপচুয়াল যে বিষয়গুলো থাকতে পারে সেগুলো দেখব। যেমন প্রবলেম 5, এটা আমরা গত ক্লাসে করেছিলাম। এখানে এ নাম্বারে বলা রয়েছে দ্য নাম্বার অফ অথরাইজড শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি ওয়াজ 2000। এটা দেখেন আমাদের অঙ্কের সমাধানে কোনো প্রভাব ফেলেনি। তো এই কথাটার মানে কি, যে এই প্রতিষ্ঠানের অথরাইজ শেয়ার ক্যাপিটাল হচ্ছে 2000, মানে এই কোম্পানি 2000টা শেয়ার মার্কেটে ইস্যু করতে পারবে। এটার জন্য তাদের অনুমতি দেওয়া রয়েছে। অথরাইজড মানে কতটুকুর জন্য তারা অনুমতিপ্রাপ্ত। তো তারা 2000টা শেয়ার মার্কেটে সেল করতে পারবে, এর বেশি সেল করতে পারবে না। যেমন প্রশ্নে দেখেন দেওয়া রয়েছে এখানে ট্রায়াল ব্যালেন্সে শেয়ার ক্যাপিটাল হচ্ছে 1,00,000 টাকা, মানে তারা 1,00,000 টাকার শেয়ার বিক্রি করেছে। প্রতিটা শেয়ারের মূল্য 100 টাকা। এখানে দেখেন টাকা 100 পার, মানে পার শেয়ার। তো আমরা যখন পার লিখি, পিইআর লিখি, যখন পার লিখি, প্রতি, পার শব্দের অর্থ হচ্ছে প্রতি। তো আর এখানে দেওয়া রয়েছে পিএআর, এটার অর্থ হচ্ছে প্রতি। তো এখানে 100 টাকা লেখা পিএআর, আপনারা অনেকে মনে করেন এটা পিইআর হবে, এখানে ভুলে লেখা রয়েছে পিএআর, কারণ আপনারা জানেন পার ইংরেজি হচ্ছে পিইআর। তো এখানে যে পিএআর লেখা রয়েছে এটা সঠিক। এর অর্থ হচ্ছে যখন একটা শেয়ারের অরিজিনাল মূল্য উল্লেখ করা থাকে সেখানে পিএআর শব্দটা বসানো থাকে। আর যখন শেয়ারের পরিবর্তিত মূল্য উল্লেখ থাকে, শেয়ার যখন মার্কেটে প্রথমে সেল করা হয়, সেইটাই তো তার অরিজিনাল মূল্য। ধরেন একটা শেয়ার মার্কেটে প্রথমে 100 টাকা দিয়ে বিক্রি করা হলো, এটা হচ্ছে তার অরিজিনাল বিক্রয় মূল্য। পরবর্তীতে কোম্পানি শেয়ার মার্কেটে উঠানামা করে, কোম্পানি যদি প্রফিট অর্জন করে ওই প্রফিট শেয়ারের মূল্যের সাথে যোগ হয়, তখন দেখা যায় শেয়ারের মূল্য মার্কেটে বেড়ে যায়। আবার কোম্পানি যদি লস করে, তো ওই শেয়ারের সাথে লসটা মাইনাস হয়, তখন দেখা যায় শেয়ারের মূল্য মার্কেটে কমে যায়। তো পরবর্তীতে কিন্তু শেয়ারের দাম বাড়ে কমে মার্কেটে। তো যখন দেওয়া থাকবে টাকা 100, যদি পিইআর শব্দটা দেওয়া থাকে, মানে প্রতি শেয়ারের মূল্য পিইআর দেওয়া থাকলে বুঝবেন এটা পরিবর্তিত মূল্য, এটা অরিজিনাল মূল্য না। একটা শেয়ার মার্কেটে 100 টাকা দিয়ে বিক্রি করার পরে 1 সপ্তাহ পরে এটার দাম 90 টাকা হয়ে যেতে পারে, অথবা 110 টাকা হয়ে যেতে পারে। তো যদি বলা থাকে এখন একটা শেয়ারের মূল্য 110 টাকা, বিক্রি করা হয়েছিল 100 টাকা দিয়ে, তো এখন শেয়ারের মূল্য ধরেন 110 টাকা, তখন লেখা থাকবে পার শেয়ার ভ্যালু 110 টাকা, তখন পিইআর লেখা থাকবে পার শেয়ার। আর যখন অরিজিনাল মূল্যটা বলা থাকবে তখন বলা থাকবে পিএআর। তো এখানে যে পিএআর দেওয়া রয়েছে বুঝবেন 100 টাকা দিয়ে তারা শেয়ার বিক্রি করেছে। কত টাকা শেয়ার বিক্রি করলো? 1,00,000 টাকা শেয়ার বিক্রি করলো। প্রতিটা শেয়ারের বিক্রয় মূল্য ছিল 100 টাকা, এটা অরিজিনাল বিক্রয় মূল্য ছিল। তার মানে তারা মার্কেটে কতটা শেয়ার ইস্যু করেছে, এই 1,00,000 টাকাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তার মানে 1,000টা শেয়ার মার্কেটে তারা অলরেডি বিক্রি করে ফেললো। 1,000টা শেয়ার, তো তারা টোটাল বিক্রি করতে পারবে 2,000 শেয়ার, মানে অর্ধেক শেয়ার তারা বিক্রি করে ফেললো। তো এটা অঙ্কে কোনো প্রভাব ফেলবে না। তো সমাধানে দেখেন, আপনারা চাইলে এটাকে এভাবে লিখতে পারতেন। এই যে আমরা এখানে দেখালাম শেয়ার ক্যাপিটাল 2,000 শেয়ারস ওয়ার অথরাইজড, মানে এই প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার অনুমতি রয়েছে 2,000 শেয়ার। অফ টাকা 100 পার ভ্যালু, প্রতিটা শেয়ারের অরিজিনাল মূল্য হচ্ছে 100 টাকা। এখানে দেখেন পিএআর শব্দটা বসালাম। আপনি যখন অরিজিনাল মূল্য বসাবেন তখন পিএআর লিখবেন, আর যখন পরিবর্তিত মূল্যটা বসাবেন তখন পিইআর লিখবেন। তো এখানে লিখলাম প্রতিটা শেয়ারের অরিজিনাল মূল্য 100 টাকা। 1,000 শেয়ার ওয়ার ইস্যুড, মানে মার্কেটে বিক্রি করা হলো 1,000 শেয়ার। কিভাবে বিক্রি করলো? ওই যে দেখালাম ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে 1,00,000 শেয়ার বিক্রি করলো প্রতিটা 100 টাকা করে, তার মানে 1,00,000কে 100 দ্বারা ভাগ করে আমরা পেলাম 1,000 শেয়ার। তো 1,000 শেয়ার মার্কেটে বিক্রি করা হলো। অ্যান্ড আউটস্ট্যান্ডিং,
তো আমরা জানি আউটস্ট্যান্ডিং এর বাংলা অর্থ হচ্ছে বকেয়া। আপনার থেকে যদি কেউ টাকা পায় সেটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং। কিন্তু শেয়ারের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং বলতে বোঝায় মার্কেটে কতটা শেয়ার বর্তমানে বিক্রি অবস্থায় রয়েছে, এটা বলে আউটস্ট্যান্ডিং। যে মার্কেটে কতটা শেয়ার বিক্রি করা রয়েছে, মার্কেটে কতটা শেয়ার বিক্রি করা রয়েছে, 1,000 শেয়ার। তার মানে 1,000 শেয়ারস ওয়ার আউটস্ট্যান্ডিং। মার্কেটে 1,000 শেয়ার বিক্রি করা রয়েছে, এই জন্য আমরা লিখলাম 1,000 শেয়ার ওয়ার ইস্যু, মানে 1,000 শেয়ার বিক্রি করা হয়েছিল অ্যান্ড আউটস্ট্যান্ডিং, এখন পর্যন্ত 1,000টা শেয়ারই বিক্রি করা রয়েছে। তার মানে কোম্পানি যখনই যতটা শেয়ার বিক্রি করে টোটালটা লেখে ইস্যুড। পরবর্তীতে যখন কিছু শেয়ার কোম্পানি আবার ফেরত নিয়ে নেয়, অথবা যদি কোম্পানির নিকট আবার ফেরত চলে আসে, তখন সেটা ইস্যু থেকে মাইনাস করে আউটস্ট্যান্ডিং লেখে। তা এখানে যেহেতু প্রশ্নে কোনোটা শেয়ার ফেরত আসছে বলা নাই, তাই আমরা লিখলাম 1,000 শেয়ার আর ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং, যে 1,000 শেয়ারটা বিক্রি করা হয়েছিল এবং মার্কেটে 1,000 শেয়ারই রয়েছে। তো আপনারা পরীক্ষায় এখানে এই কথাগুলো না লিখলে হবে, কারণ এগুলো লিখলে আপনার ভুল করার সম্ভাবনা থাকে। তো এগুলো লেখার দরকার নেই, আপনারা লিখবেন শেয়ার ক্যাপিটাল 1,00,000, এতটুকু লিখলে হবে। তো এটা দেখে রাখবেন, এখানে এই অংশটা আপনাদের বোঝার দরকার ছিল, তো এটা বোঝালাম। তো আজকে হচ্ছে এরকম যেগুলো আপনাদের কনসেপচুয়াল সমস্যা থাকতে পারে সেগুলো দেখাবো। ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা দেখেন। এই ওনার সিকিউরিটি স্টেটমেন্টটা দুই রকমের আপনি পাবেন। একটা হচ্ছে এক মালিকানা ব্যবসার, আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানির। এটা আমরা দেখছি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের, প্রবলেম 6-এর। এখানে বলা রয়েছে মিস্টার রায়হান অফ এবিসি রিসোর্ট ওপেন দ্য বিজনেস, মানে এই ব্যবসাটা শুরু করলোই মিস্টার রায়হান, একজন মাত্র মালিক। তো এটা হচ্ছে এক মালিকানা প্রতিষ্ঠান, কিভাবে বুঝলাম, আবার এখানে লেখা রয়েছে এবিসি রিসোর্ট, শেষের লিমিটেড শব্দটা লেখা নাই। অনেক সময় আবার প্রশ্নে দেখা যায় এভাবে এবিসি রিসোর্ট লিমিটেডও লেখা থাকতে পারে, যে আপনি ওগুলো খেয়াল করবেন, ওগুলো অনেক সময় ভুলে লেখা হয়। ধরেন এখানে বলা রইলো এই রিসোর্টের মালিক হচ্ছে মিস্টার রায়হান, তার মানে একজনই মালিক। আবার অনেক সময় প্রশ্নে বলা থাকে এবিসি রিসোর্ট লিমিটেড, তার মানে বুঝবেন আসলে এখানে ভুলে লিমিটেড শব্দটা লাগানো হয়েছে। এক মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিমিটেড শব্দটা হয় না, কারণ তারা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারে না, তারা ট্রেড লাইসেন্সের মাধ্যমে ব্যবসা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা স্টক হোল্ডার সিকিউরিটি শব্দটা বসাই না, সেক্ষেত্রে লিখি ওনার সিকিউরিটি। তো এখানে আমরা দেখেন ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতেছি। আর যদি এটা লিমিটেড কোম্পানি হতো আমরা লিখতাম স্টক হোল্ডার্স ইকুইটি স্টেটমেন্ট, তখন লিখতাম স্টক হোল্ডার সিকিউরিটি। আর এখন যেহেতু এক মালিকানা, ওনার সিকিউরিটি লিখলাম। আর আপনি এত কনফিউশন না করে শুধু ইকুইটি লিখলেই পারেন, যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এভাবে লিখতে পারেন, শুধু ইকুইটি শব্দটা বসাবেন, ওনার্স নাকি শেয়ার হোল্ডার এগুলো বসানোর দরকার নেই। তো এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করি, সবার প্রথমে বিগিনিং বা ওপেনিং যে ক্যাপিটাল সেটা বসাবেন, বছরের শুরুতে যে ক্যাপিটাল ছিল ওপেনিং ক্যাপিটাল সেটা বসাবেন। তো এগুলো প্রশ্নে দেওয়া থাকবে, ট্রায়াল ব্যালেন্সে পাবেন। এই যে বলা রয়েছে রায়হান ক্যাপিটাল, প্রতিষ্ঠানের মালিক হচ্ছে রায়হান, তো তার ক্যাপিটাল অথবা ওনার্স ক্যাপিটালও থাকতে পারে 1,00,000 টাকা। তো সবসময় বছরের শুরুতে যে ক্যাপিটাল সেটা বসাবেন। এখানে ট্রায়াল ব্যালেন্সের যে ক্যাপিটাল দেওয়া থাকে এখানে কিন্তু তারিখ লেখা নাই, এটা যে বছরের শুরু সেটা কিন্তু লেখা নাই। ট্রায়াল ব্যালেন্সের যে ক্যাপিটাল দেওয়া থাকে বুঝবেন এগুলা বছরের শুরুতে ওপেনিং ব্যালেন্সটাই দেওয়া থাকে, কারণ আপনি তো এগুলাকে মানে কারেক্ট ফিগারটা নির্ণয় করছেন এখন। তো বর্তমানে এটার ব্যালেন্সটা কত সেটাই তো নির্ণয় করছেন, তার মানে ওইখানে যে ব্যালেন্স দেওয়া রয়েছে এগুলা ওপেনিং ব্যালেন্স। তো 1,00,000 টাকা বসালাম আমরা ওপেনিং ব্যালেন্স, সব অঙ্কে এভাবেই করবেন। ওপেনিং ব্যালেন্সের সাথে প্রফিট থাকলে প্রফিটটা আমরা যোগ করব। তো প্রফিট আমরা পাবো কোথায়, ওই যে আমরা ইনকাম স্টেটমেন্ট করেছিলাম প্রফিট ফর দ্য ইয়ার, মানে নেট প্রফিট, যেটা বর্তমানে নেট প্রফিটকে প্রফিট ফর দ্য ইয়ারও লেখা থাকে। তো 14,100, তো আমরা এই নেট প্রফিটটাকে
যোগ করে দিলাম। আর যদি লস হইতো, লস হইলে মাইনাস করতেন, প্রফিট হলে যোগ করবেন, তো আমরা যোগ করে দিলাম। আর যদি ড্রয়িংস থাকে, সেটাকে মাইনাস করবেন। ড্রয়িংস মানে উত্তোলন। একটা প্রতিষ্ঠানের মালিক যখন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু টাকা নিয়ে যায়, সেটাকে আমরা ড্রয়িংস বলি। কোনো ব্যবসায়ের কাজে যদি নেয় সেটা হচ্ছে এক্সপেন্স, আর যদি ব্যক্তিগত কাজে নেয় সেটা হচ্ছে ড্রয়িংস। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আপনি যেহেতু ওই প্রতিষ্ঠানের মালিক, ওই প্রতিষ্ঠানের সব টাকাই তো আপনার। এখন আপনি ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরেন 1 লক্ষ টাকা নিলেন আপনি ব্যক্তিগত কাজের জন্য। আপনি যেহেতু ওই প্রতিষ্ঠানের মালিক, আপনি কিন্তু 1 লক্ষ টাকা নিলে তো কোনো কর্মচারী আপনাকে কিছু বলার নেই। তো আপনি ব্যক্তিগত কাজে 1 লক্ষ টাকা নিলেন, এটাকে বলা হবে ড্রয়িংস। অথবা বলা হয় উইথড্রোয়াল। উইথড্রোয়ালও ইউজ করা হয় ল্যাঙ্গুয়েজটা, ড্রয়িংসও ইউজ করা হয়। আর আপনি যদি অফিসের কাজেই নিতেন, তাহলে এটাকে এক্সপেন্স বলা হতো। যদি অফিসের কাজে নিতেন, ধরেন আপনি অফিসের কোনো ম্যাটেরিয়াল পারচেস করতে নিতেছেন টাকাটা, তখন এটাকে এক্সপেন্স বলা হতো। তখন আমরা এটাকে এই প্রফিট থেকে মাইনাস করতাম না। তাহলে আমরা এখানে মাইনাস করতাম না আর এটা, তাহলে এটা ইনকাম স্টেটমেন্টে চলে যেত এক্সপেন্স হিসাবে। আর যখন ব্যক্তিগত কাজে নেবেন সেটাকে ড্রয়িংস লিখবে। অনেক সময় প্রশ্নের ড্রয়িং শব্দটা দেওয়া থাকবে না, এখানে যেমন দেখেন ট্রায়াল ব্যালেন্সে বলাই রয়েছে ড্রয়িংস কত টাকা, 5,000 টাকা। অনেক সময় বলা থাকতে পারে যে এডিশনাল ইনফরমেশন বলা থাকতে পারে যে মিস্টার রায়াস উইথড্রাল টাকা 5,000 ফর পার্সোনাল ইউজ। মিস্টার রায়হান ব্যক্তিগত কাজের জন্য 5,000 টাকা নিল। তাহলে আপনি এটাকে ড্রয়িংস লিখবেন, যেহেতু ব্যক্তিগত কাজে নিল। তখন এটাকে করবেন কি, এই মাইনাস করে দিবেন ওনার সিকিউরিটি স্টেটমেন্টে। আর যদি এটা ব্যক্তিগত কাজ নিয়ে অফিসিয়াল কাজে নিত তাহলে এক্সপেন্স হতো, তাহলে এখানে মাইনাস হতো না, এটা ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স ঘরে চলে যেত। তো এটা মাইনাস করার পর আমরা পেলাম 1,09,100 টাকা। এটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্যাপিটাল। তো আমরা এখন একটা লিমিটেড কোম্পানির ইকুইটি দেখি। এই যে এটা দেখেন, প্রবলেম 11। তো এখানে একটা প্রতিষ্ঠানের যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনাকে বলা রয়েছে প্রফিট ও লস অ্যাকাউন্ট তৈরি করেন, মানে ইনকাম স্টেটমেন্ট করেন। তো আমরা দেখেছি কিভাবে ইনকাম স্টেটমেন্ট করা যায়। 2 নম্বরে বলা রয়েছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি তৈরি করেন। তো আমরা আজকে দেখবো এখানে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি কিভাবে তৈরি করা যায়। 3 নম্বরে বললো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করেন, মানে ব্যালেন্স শিট করেন। এই ব্যালেন্স শিটের একটা অংশই কিন্তু স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। আমরা ব্যালেন্স শিটে কি করি, আমরা ব্যালেন্স শিটে করি কি, অ্যাসেট নির্ণয় করি, ইকুইটি নির্ণয় করি, আর লাইবিলিটি নির্ণয় করি। তো অ্যাসেট ইজ ইকাল টু ইকুইটি প্লাস লাইবিলিটি। এই ইকুইটি অংশটুকুই শুধু হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি তৈরি করা হয়। কেন এটার নাম স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি? যেহেতু আমরা এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আকারে তৈরি করি, তাই এটাকে বলা হয় স্টেটমেন্ট। আর চেঞ্জেস ইন ইকুইটি মানে ওই যে আমরা ওপেনিং ব্যালেন্স থেকে ক্লোজিং ব্যালেন্সটা নির্ণয় করি। আরেকটু আগে আমরা যে অঙ্কটা করেছিলাম, দেখেন, আরেকটু আগে যে অঙ্কটা করেছিলাম, ওপেনিং ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকা, ক্লোজিং ব্যালেন্স হলো 1,09,100 টাকা। তো দেখেন পরিবর্তন হয়ে গেল, ওপেনিং ব্যালেন্স ছিল 1 লক্ষ, ক্লোজিং ব্যালেন্স 1,09,100। তো এই জন্য এটাকে বলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। ইকুইটির পরিবর্তনটা আপনি স্টেটমেন্ট আকারে দেখান। তো 1 লক্ষ থেকে যেখানে 1,09,100 হলো, কিভাবে হলো এটা আমরা স্টেটমেন্ট আকারে দেখালাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আকারে। এই জন্য এইটাকে বলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এইটাই হচ্ছে আপনি ব্যালেন্স শিটের ওই অংশটা দেখেন, এইটাই আমরা ব্যালেন্স শিটের ইকুইটিতে আনলাম। এই যে ব্যালেন্স শিটের যে ইকুইটি অংশ, এই যে রায়হান্স ক্যাপিটাল কত বসালাম, 1,09,100 টাকা। এই যে 1,09,100 টাকা। তো ব্যালেন্স শিটের ওই অংশটাকে আমরা এখানে ডিটেলস আকারে দেখাই। যে ব্যালেন্স শিটে তো সরাসরি টাকাটা বসালাম, যে ক্যাপিটাল আসলো 1,09,100। এটা কিভাবে নির্ণয় করলাম, এটাই আমরা এখানে দেখাই। ধরেন এইভাবে না চাইলেও কিন্তু আপনি এটাকে ওয়ার্কিং আকারে ক্যালকুলেশন করে আনতেন। তো কিভাবে 1,09,000 টাকা, 9,100 টাকা আসলো, ওইটাই আমরা এখানে ডিটেলস দেখালাম। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এই ইকুইটির অংশগুলো আমরা তখন আলাদা করে দেখাই।
তো এখন যখন লিমিটেড কোম্পানিটা করবেন, তখন আপনি কি করবেন? ওই যে আমরা লিখলাম প্রতিষ্ঠানের নাম, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ফর দ্য ইয়ার ইন্ডেড মার্চ 31, 2021। আমরা যখন ইনকাম স্টেটমেন্ট আর ইকুইটি অংশ তৈরি করি, আমরা লিখি ফর দ্য ইয়ার ইন্ডেড। দেখেন, ফর দ্য ইয়ার ইন্ডেড, এখানে লিখলাম ফর দ্য ইয়ার ইন্ডেড। যখন আপনি ইনকাম স্টেটমেন্ট আর ইকুইটি অংশ তৈরি করবেন, আর যখন ব্যালেন্স শিট তৈরি করবেন, তখন দেখাবেন অ্যাজ এট অথবা অ্যাজ অন, এটা দেখাবেন। কারণ ইনকাম স্টেটমেন্ট এখানে আসে 1 বছরের অংশ, তাই আমরা এখানে ফর দ্য ইয়ার ইন্ডেড লিখি, মানে এই বছরের শেষে, মানে এই 1 বছরের শেষে আমরা যে বছরের অঙ্ক করছি। ইকুইটি অংশ আপনার এখানে আমরা যে ব্যালেন্স ফিগারগুলো এখানে আনি, ওই 1 বছরের ফিগারটা আনি, যেই বছরে অঙ্ক করছেন, তাই লেখা হয় ফর দ্য ইয়ার ইন্ডেড, মানে এই বছর শেষে। আর ব্যালেন্স শিট আনা হয় টোটাল, আপনি যেই দিন ব্যবসা শুরু করেছেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত, যেই দিন আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছেন সেদিন পর্যন্ত টোটাল হিসাব আসে। এই জন্য লেখা হয় অ্যাজ এট, মানে এই দিনের, অ্যাজ এট। আর ওই ইনকাম স্টেটমেন্ট আর ইকুইটিতে ছিল ফর দ্য ইয়ার ইন্ডেড, মানে এই 1 বছর শেষে, এই বছর শেষে। আর এখানে হচ্ছে আজকের দিন পর্যন্ত, এই জন্য লেখা হয় অ্যাজ এট অথবা অ্যাজ অন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, অনেকে সবগুলোতে লেখেন ফর দ্য ইয়ার ইন্ডেড। তা এখন করবেন কি? কলাম তৈরি করবেন। ইকুইটির যতটা আইটেম রয়েছে ততটা কলাম করবেন। ইকুইটিতে সবসময় এই আইটেমটা থাকবেই, শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস, এই দুইটা সবসময় থাকেই। তো রিজার্ভ এই অপশনটা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। তো থাকলে এটার জন্য একটা কলাম তৈরি করবেন, আর না থাকলে কলাম তৈরি করা লাগবে না। সাধারণত মানে শেয়ার ক্যাপিটাল আর রিটেন আর্নিং সবসময় পাবেন, রিজার্ভ শব্দটা মাঝে মাঝে পাবেন, মাঝে মাঝে থাকবেন না। তো থাকলে কলাম করবেন, না থাকলে নাই। মোট কথা যতটা আইটেম থাকবে ইকুইটির, ততটা কলাম তৈরি করবেন। শেষের ঘরটা হচ্ছে টোটাল, এখানে শেষের কলামটা টোটাল। তো শেষের কলামটা আপনার বাধ্যতামূলক না। আপনার যদি পরীক্ষার খাতায় এতগুলা কলাম বসানোর জায়গা থাকে তাহলে বসাবেন, আর জায়গা না থাকলে বসানো লাগবে না। শুধু শেষের টোটালটা বসাবেন। শেষের টোটালটা মানে এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, আমরা তো প্রথমে ওপেনিং ব্যালেন্স বসাবো, এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। শেষেটা এটাই আপনার ফলাফল, এটাই ব্যালেন্স শিটে যাবে। তো আমরা ওপেনিং ব্যালেন্স সবার প্রথমে লিখলাম। আপনি এইভাবে লিখতে পারেন এপ্রিল 1, মানে যেমন আপনি যদি ডিসেম্বর 31 তারিখে বছর শেষ হয়, তাহলে বছর শুরু হবে কি জানুয়ারি 1, মানে ওপেনিং ব্যালেন্স জানুয়ারি 1। তো আপনি জানুয়ারি 1 তারিখ লিখতে পারেন। তো অথবা ওপেনিং ব্যালেন্স লিখতে পারেন। আপনি যদি তারিখ হিসাব করতে ঝামেলা থাকে যে ওপেনিং তারিখ কত ক্লোজিং তারিখ কত যদি বুঝতে না পারেন, আপনি ওপেনিং ব্যালেন্স লিখবেন, আর শেষেরটাকে লিখবেন ক্লোজিং ব্যালেন্স। তারিখ বসানোর দরকার নেই। আপনি অথবা বিগিনিং লিখতে পারেন, এন্ডিং লিখতে পারেন। আপনি মানে বছরের শুরুটাকে যদি ওপেনিং লেখেন, বছরের শেষটাকে লিখবেন ক্লোজিং। বছরের শুরুটাকে যদি বিগিনিং লেখেন, শেষটাকে লিখবেন এন্ডিং। কারণ ওপেনিং এর বিপরীত শব্দ হচ্ছে ক্লোজিং, আর বিগিনিং এর বিপরীত শব্দ হচ্ছে এন্ডিং। আপনি শুরুটাকে ওপেনিং লিখলেন, শেষটাকে এন্ডিং লিখবেন, এভাবে লিখবেন না, তাহলে স্যাররা বুঝবে যে আপনি এখনো এই ইংরেজির এই বিষয়গুলোতে আপনার কোনো দক্ষতা নাই। আপনি কঠিন কঠিন জিনিসগুলো ভুল করলে মানা যায়, আপনি যদি সহজ জিনিসগুলো ভুল করেন, এগুলো কিন্তু স্যাররা নেগেটিভলি দেখে। তো আপনি ওপেনিং লিখলে ক্লোজিং লিখবেন, বিগিনিং লিখলে এন্ডিং লিখবেন। আপনি যদি এখানে লেখেন বিগিনিং ব্যালেন্স, তাহলে লিখবেন এন্ডিং ব্যালেন্স। আপনি যদি লেখেন ওপেনিং ব্যালেন্স, এখানে লিখবেন ক্লোজিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্স এইটাই লেখেন, তাহলে আপনার জন্য সুবিধা। পরীক্ষা হলে এত তারিখ হিসাব করা মানে চিন্তা করে বের করা মুশকিল। তো আমরা দেখেন ওপেনিং ব্যালেন্স পাবেন কোথায়, এগুলো ট্রায়াল ব্যালেন্সে পাবেন। শেয়ার ক্যাপিটাল, আরেকটা জিনিস, আমরা এই ইকুইটি আইটেমগুলা ব্যালেন্স শিটে আমরা দেখেন রো আকারে লিখি। ব্যালেন্স শিটে যখন বসাই, এগুলো দেখেন রো আকারে লিখলাম। শেয়ার ক্যাপিটাল, এটার নিচে আরেকটা রো করলাম রিভ্যালুয়েশন রিজার্ভ, আরেকটা রো করলাম রিটেন আর্নিংস, মানে উপর নিচে লিখি। আর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে এগুলো পাশাপাশি রাখি, কলাম আকারে রাখি। তো দেখেন এগুলোকে কলাম আকারে রাখলাম।
বিষয় কিন্তু একই, ব্যালেন্স শিট এগুলাকে রো আকারে রাখা হয়, মানে উপরে নিচে, আর ইকুইটি অংশে এগুলাকে কলাম আকারে রাখা হয় পাশাপাশি। তারপরে এখানে কলাম আকারে করলাম। তো এখন আমরা ওপেনিং ব্যালেন্স বসাই, এখানে পাবেন ট্রায়াল ব্যালেন্সে, এই যে দেখেন শেয়ার ক্যাপিটাল 6 লক্ষ টাকা। তো এটা বসায় দেন ওপেনিং ব্যালেন্স, 6 লক্ষ টাকা। এই ট্রায়াল ব্যালেন্সে যেগুলো দেওয়া থাকে বুঝবেন এগুলো ওপেনিং ব্যালেন্স। তারপর হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ, এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া নাই, ট্রায়াল ব্যালেন্সে কোনো রিভ্যালুয়েশন রিজার্ভ দেওয়া নেই, তো আমরা এখানে ড্যাশ বসালাম, অথবা আপনি শূন্য বসাতে পারেন। তারপরে রিটেন আর্নিংস ট্রায়াল ব্যালেন্সে পাবেন, ওপেনিং ব্যালেন্সগুলো ট্রায়াল ব্যালেন্সে পাবেন। এই যে রিটেন আর্নিংস 1,80,000 টাকা, তো আমরা বসালাম। পরীক্ষার হলে টোটাল কলামটা করার দরকার নেই, আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন দেখবেন এরপরে টোটাল কলাম রয়েছে, কিন্তু আপনি পরীক্ষার খাতায় দরকার নেই, কারণ কি এগুলো আপনি নলেজ যোগ করে করে বসাইতে সময় নষ্ট হবে। এটা যেহেতু বাধ্যতামূলক না, আপনার দরকার নেই, কারণ নলে এগুলো আপনি যোগ করে বসাইতে হলে সময় নষ্ট হবে। তো এখন আপনি একটা একটা করে জাস্ট ব্যালেন্সগুলোকে আপডেট করবেন। এই যেখানে রিভ্যালুয়েশন রিজার্ভ বসালাম, এই রিভ্যালুয়েশন রিজার্ভে কি আসে, আমরা গত ক্লাসের যে অঙ্কগুলো করেছিলাম, রিভ্যালুয়েশন রিজার্ভে আসে কোনো অ্যাসেটের যদি মার্কেট ভ্যালু বৃদ্ধি পায় অথবা যদি মার্কেট ভ্যালু হ্রাস পায়, মানে মার্কেট ভ্যালু পরিবর্তন হইলেই সেটা রিভ্যালুয়েশন রিজার্ভে চলে আসে। মার্কেট ভ্যালু বাড়লে আমরা রিভ্যালুয়েশন গেইন হিসাবে যোগ করে দিই, আর মার্কেট ভ্যালু কমে গেলে রিভ্যালুয়েশন লস হিসেবে মাইনাস করে দিই। ওই যে আমরা গত ক্লাসে যে অঙ্ক করেছিলাম দেখেছিলাম, যে ওই যে আবার কম্প্রেহেন্সিভ ইনকাম নিয়ে যেতাম। তো মার্কেট ভ্যালু যদি বাড়ে, রিভ্যালুয়েশন গেইন বলি, তো সেটা রিভ্যালুয়েশন রিজার্ভের মধ্যে যোগ হয়। আর যদি মার্কেট ভ্যালু কমে যায় আমরা রিভ্যালুয়েশন লস লিখি, সেটা রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে মাইনাস হয়। তো এই অঙ্কে রিভ্যালুয়েশন গেইন রয়েছে 80,000 টাকা। তো দেখেন কিভাবে রয়েছে। তো মার্কেট ভ্যালু কোন অ্যাসেটগুলোর পরিবর্তন হবে? প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। অন্য অ্যাসেটের পরিবর্তন হলে কিন্তু এখানে আমরা আনি না, আপনি দেখবেন প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের মার্কেট ভ্যালু পরিবর্তনের কথা বলা থাকবে। যেমন এখানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কি রয়েছে দেখেন, এই যে ফ্রি হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, তারপর হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি বলতে কি বোঝায়, ওই যে ল্যান্ড এবং বিল্ডিং, আর ইকুইপমেন্ট এই যে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দেওয়া রয়েছে। তো এগুলার মূল্য কত ছিল? 2 লক্ষ টাকায়, যে বলা রয়েছে এগুলা কস্ট, আপনি কিনেছিলেন 2 লক্ষ টাকার, আর প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কিনেছিলেন 5,50,000 টাকা দিয়ে। তো এখন দেখেন এগুলো মার্কেটে কত টাকা ভ্যালু রয়েছে। এই যে এফ নাম্বারে বলা রয়েছে, দ্য ফ্রি হোল্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ওয়ার বট অন দ্য লাস্ট ডে অফ অ্যাকাউন্টিং পিরিয়ড এট এ বার্গেন প্রাইস। তো বছর শেষে দামাদামি করে কিনা হয়েছে, দেয়ার টু বি রিভ্যালুড টু টাকা 2,80,000। তো বর্তমানে এটা মার্কেটে ভ্যালু হয়ে গেল 2,80,000 টাকা। মানে আপনি গত বছরের শেষের দিন কিনেছিলেন দামাদামি করে, কত টাকা দিয়ে কিনেছিলেন এই যেখানে দেওয়া রয়েছে, 2 লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন গত বছরের শেষে, আর 1 বছর পরে এটার মূল্য হয়ে গেল মার্কেটে 2,80,000 টাকা। 80,000 টাকা দেখেন বৃদ্ধি পেল, তার মানে রিভ্যালুয়েশন গেইন 80,000 টাকা। যেহেতু বৃদ্ধি পেলে আমরা গেইন বলি, কমে গেলে লস বলি, তো যেহেতু বৃদ্ধি পেল 2 লক্ষ টাকা ছিল মূল্য, এখন হলো 2,80,000, তার মানে 80,000 টাকা হচ্ছে রিভ্যালুয়েশন গেইন। আর এখানে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের কথা বলা নাই, যে মার্কেটে এটার মূল্য পরিবর্তন হয়েছে এটা বলা নাই, তার মানে এটারটার আমরা কনসিডার করার দরকার নেই। শুধু ল্যান্ড আর বিল্ডিং এর কথা বলা রয়েছে, যে 2 লক্ষ টাকা ছিল মূল্য, এখন হয়ে গেছে 2,80,000। প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের মূল্য কত হয়ে গেছে বলা নেই, তার মানে এটা
আমাদের চিন্তা করতে হবে না যে রিভ্যালুয়েশন গেইন কত বা লস কত। তো আমরা এখানে পেলাম রিভ্যালুয়েশন গেইন ৮০,০০০, এই জন্য দেখেন নিয়ে আসলাম রিভ্যালুয়েশন গেইন ৮০,০০০। আর যেহেতু মার্কেটে কোনো পরিবর্তন কথা বলা নাই, মানে রিভ্যালুয়েশন কথা বলা নাই, তো আমরা এখন যোগ করলাম। ওপেনিং ব্যালেন্স ছিল 0, আর এখন পেলাম ৮০,০০০, টোটাল হচ্ছে ৮০,০০০। আর শেয়ার ক্যাপিটাল আর কোনো পরিবর্তনের কথা বলা নাই। ওপেনিং ব্যালেন্স ছিল ৬ লক্ষ, ক্লোজিং ব্যালেন্সও ৬ লক্ষ। রিটেন আর্নিংস, এটার সাথে আমরা করি কি, প্রফিট যোগ করি। ওই যে এক মালিকানা ব্যবসার যেরকম ইকুইটি ছিল, ইকুইটির সাথে প্রফিট যোগ করতাম, এরকমই আর কি। তো রিটেন আর্নিংসের সাথে আমরা প্রফিট যোগ করি, আর লস হইলে লসটা মাইনাস করি। এই রিটেন আর্নিংসটা আসলে কি, কোম্পানির এই আগের বছরের যে প্রফিটগুলো রয়েছে। রিটেন আর্নিংস বলতে বোঝায়, মানে ডেফিনেশন হচ্ছে শেয়ার হোল্ডারের ডিভিডেন্ড পরিশোধ করার পরে প্রফিটের যে অংশটা কোম্পানির নিকট থাকে সেটা হচ্ছে রিটেন আর্নিংস। তো এটা হচ্ছে এই বছরের বিগিনিং। তো এর সাথে আমরা এখন নতুন করে যে এই বছর প্রফিট অর্জন করলেন সেটা যোগ করতেছি। তো এই বছর আমরা প্রফিট যোগ করলাম ৩,৬৫,০০০ টাকা। আর করলাম কি, ডিভিডেন্ড মাইনাস করলাম। ওই যে বললাম, ডিভিডেন্ড মাইনাস করার পরে প্রফিটের যে অংশ থাকে সেটা হচ্ছে রিটেন আর্নিংস। তাহলে আমরা পেলাম ৪,৪৫,০০০ টাকা। তো এখন এগুলোই আমাদের ব্যালেন্স শিটে যাবে। দেখেন, শেয়ার ক্যাপিটাল ৬ লক্ষ টাকা। এই যে আমরা ব্যালেন্স শিটে নিয়ে গেলাম শেয়ার ক্যাপিটাল ৬ লক্ষ টাকা। আমরা কেন ১ টাকা ইচ বসালাম, কারণ এখানে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে আপনি শেয়ার ইস্যু করলেন কত, ৬ লক্ষ টাকার। এই যে দেখেন, শেয়ার ইস্যু করলেন ৬ লক্ষ টাকার। তো কোম্পানির এখানে বলাই রয়েছে যে, এই যে কোম্পানির ইস্যু করা রয়েছে ৬ লক্ষ শেয়ার, দেখেন ৬ লক্ষ শেয়ার। তার মানে প্রতিটা শেয়ারের মূল্য কত, ১ টাকা। যেহেতু আপনার শেয়ার রয়েছে ৬ লক্ষ, মার্কেটে ইস্যু করছেন ৬ লক্ষ টাকার শেয়ার, তার মানে প্রত্যেকটা শেয়ার ১ টাকা করে। এই জন্য আমরা এখানে বসালাম প্রতিটা শেয়ারের মূল্য ১ টাকা। তো আপনি পরীক্ষা হলে এত চিন্তা করার সময় পাবেন না, আপনি শুধু শেয়ার ক্যাপিটাল লিখে টাকাটা বসাই দিবেন। প্রতি শেয়ারের মূল্য কত এগুলো লেখার দরকার নেই। তারপরে রিভ্যালুয়েশন রিজার্ভ ওই ৮০,০০০, রিটেন আর্নিংস ৪,৪৫,০০০, এটা আনলাম কোথায়, এই যে আমরা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি নির্ণয় করলাম এগুলার থেকে। আপনাকে যদি প্রশ্নে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি তৈরি করতে না বলে, তাহলে আপনি এটা তৈরি করা লাগবে না। যদি প্রশ্নে তৈরি করতে না বলে তাহলে এটা তৈরি করবেন না। এটা তৈরি না করলেও আপনাকে কিন্তু এই কাজগুলো তখন মনে মনে ক্যালকুলেশন করে নিতে হবে। কারণ আমরা এখানে যেমন রিটেন আর্নিংস যে বসালাম ৪,৪৫,০০০ টাকা, এই ৪,৪৫,০০০ টাকা কিভাবে পেলাম, তখন এগুলো আপনি ওই ওয়ার্কিং আকারে দেখাবেন। আমরা যেরকম নোটের মধ্যে দেখালাম তখন ওয়ার্কিং আকারে দেখা দিলে হবে যে এইভাবে নির্ণয় করলাম। তখন আপনি শেয়ার ক্যাপিটাল যেহেতু সরাসরি ৬ লক্ষ, রিভ্যালুয়েশন রিজার্ভ ৬,৮০,০০০, এগুলো তখন দায়িত্ব হবে না। তখন আপনি এটা ওয়ার্কিং এর মতো দেখা দিবেন যে রিটেন আর্নিংস ওপেনিং ব্যালেন্স ১,৮০,০০০, প্রফিট যোগ করবেন ৩,৬৫,০০০, আর ডিভিডেন্ড ১ লক্ষ টাকা মাইনাস করবেন, তার মানে ৪,৪৫,০০০। কিন্তু ঠিকই আপনাকে এটা করতে হবে, তখন ওয়ার্কিং করে ক্যালকুলেশন করে বের করে নেবেন। তো দেখবেন অঙ্কটা, এক্সারসাইজ ১০, এটা আইসিএমে আসা অঙ্ক। এখানে সাল উল্লেখ করি নাই, কিন্তু আইসিএমে আসা অঙ্ক। রিসেন্টলি যেগুলো আসলো সেগুলো আমি সাল উল্লেখ করে দিলাম, আর যেগুলো রিসেন্টলি আসেনি আরেকটু আগে আসলো সেগুলো আমি সাল উল্লেখ করি নাই, কিন্তু এটা আইসিএমে আসা অঙ্ক। তো এখানে একটা প্রতিষ্ঠানের ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, আর নিচে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে। আপনাকে বলা রয়েছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, মানে ব্যালেন্স শিট তৈরি করেন অ্যাজ অফ ডিসেম্বর 31, ২০২১, ডিসেম্বর 31, ২০২১ সালে, সো দ্যাট অল ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ ফুললি ডিসক্লোজড। যেন এখানে এ থেকে জি পর্যন্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যেন আপনার ব্যালেন্স শিটের মধ্যে প্রকাশ পায়। ডিসক্লোজ মানেই প্রকাশ পাওয়া, সেগুলো যেন সম্পূর্ণরূপে প্রকাশ পায়। আপনাকে শুধু ব্যালেন্স শিট করতে বললে কি পার্থক্য আসবে, এতক্ষণ আমরা দেখলাম আপনাকে শুধু ব্যালেন্স শিট তৈরি করতে বললো, আর এখানে আরেকটু অংশ তৈরি করতে মানে অংশ অতিরিক্ত দিল, যে এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনি ব্যালেন্স শিটের মধ্যে প্রকাশ করেন। তাহলে কি পার্থক্য আসবে, এখানে আপনি এ থেকে জি পর্যন্ত মানে 60টা ইনফরমেশন দেওয়া রয়েছে, 60টা, এর মধ্যে থেকে যে কোনো 3টা আপনি ব্যালেন্স শিটের মধ্যে দেখালে হবে। 60টাই যে দেখাতে হবে তা না, আপনাকে বলাই রয়েছে ইম্পর্টেন্ট তথ্যগুলো দেখান, তা আপনি যে কোনো 3টা দেখান।
বা চারটা দেখান, আপনি ইচ্ছা মতো, কমপক্ষে তিনটা দেখাবেন। আবার অতিরিক্ত দেখানোর দরকার নাই, কেন? কারণ আপনি যত বেশি দেখাবেন তত ভুল করার সম্ভাবনা থাকবে। আপনি পরীক্ষা হলে চেষ্টা করবেন কম কথা লিখবেন, যেন ভুল না হয়। আপনি দরকার হলে 10 লাইনের পরিবর্তে 2 লাইন লেখেন, ওই 2 লাইনে যেন কোনো ভুল না হয়। তো আমরা করব কি, যেমন এতে বলা রয়েছে, দ্য অ্যাভারেজ কস্ট মেথড অফ ইনভেন্টরি ভ্যালু ইজ ইউজড। ব্যালেন্স শিট আপনি পারবেন, আমরা যেভাবে করলাম এটা একটা সাধারণ ব্যালেন্স শিট। তো এখানে আপনি কি করবেন, এখানে যেমন বলা রয়েছে, এই কোম্পানি করে কি অ্যাভারেজ কস্ট মেথড ব্যবহার করে ইনভেন্টরি ক্ষেত্রে। তা আমরা জানি ইনভেন্টরি ক্ষেত্রে চারটা পদ্ধতি রয়েছে: একটা লিফো পদ্ধতি, একটা ফিফো পদ্ধতি, একটা অ্যাভারেজ পদ্ধতি, আর একটা স্পেসিফিক আইডেন্টিফিকেশন পদ্ধতি। এই চারটা পদ্ধতি রয়েছে। তো কোম্পানি অ্যাভারেজ পদ্ধতিটা ব্যবহার করে। তো এটাকে এখন আমরা ব্যালেন্স শিটে প্রকাশ করব কিভাবে। এই যে দেখেন ইনভেন্টরি, তো ইনভেন্টরি ব্যালেন্স শিটের কোথায় যায়? অ্যাসেট ঘরে যায়। তো ইনভেন্টরির যে টাকাটা এখানে উল্লেখ করা রয়েছে, ধরেন ইনভেন্টরি কত উল্লেখ করা রয়েছে, 2,08,500। কিভাবে ইনভেন্টরির টাকাটা তারা হিসাব করলো? এভারেজ পদ্ধতিতে। যেহেতু এই কোম্পানি এভারেজ মেথড ফলো করে ইনভেন্টরি, তার মানে ইনভেন্টরি যে তাদের 2,08,500 টাকা আছে, এটা কিভাবে নির্ণয় করলো? এভারেজ মেথডে। তো আমরা ইনভেন্টরির সাথে এখানে ব্র্যাকেটে বসাই দিব এভারেজ কস্ট মেথড। এই আমরা একটা ইনফরমেশন ব্যালেন্স শিটে দেখালাম। এইভাবে আপনি যে কোনো তিনটা ইনফরমেশন দেখা দেন তাহলেই হবে। কারণ এগুলো হচ্ছে কনসেপচুয়াল টাইপের অঙ্ক, কিন্তু আসলে একই। কিন্তু আপনারা পরীক্ষা হলে তাহলে শুধু ব্যালেন্স শিট করে আসবেন। তো আসলে আপনাকে তো কিছু ইনফরমেশন তথ্যগুলো দায়িত্ব বললো। তো এভাবে দেখাবেন, যেমন দেখেন আমরা এটা কিভাবে প্রকাশ করলাম। এই যে যেমন ইনভেন্টরি আমরা লিখে দিলাম ব্র্যাকেটে অ্যাভারেজ কস্ট, আপনি ওই যে অ্যাভারেজ কস্ট মেথড লিখতে পারেন, এই যে 2,08,500। এতটুকু একটা ইনফরমেশন আমরা প্রকাশ করে দিলাম। যদি ওই যে আপনি ইনফরমেশনটা ব্যালেন্স শিটে দেখেন, এগুলো যদি না বলতো তাহলে আমরা শুধু ইনভেন্টরি লিখতাম, তাহলে ব্র্যাকেটে অ্যাভারেজ কস্ট লিখতাম না। যেহেতু বলছে যে ইনফরমেশনগুলো ব্যালেন্স শিটে প্রকাশ করেন, তাই ব্র্যাকেটে লিখে দিলাম যে অ্যাভারেজ কস্ট পদ্ধতিতে এটা নির্ণয় করা হলো, যেহেতু কোম্পানি অ্যাভারেজ মেথড ফলো করে। তো একটা দেখালাম, আরও যে কোনো দুইটা দেখান। তো এখানে দেখেন আমরা কয়টা দেখালাম, এই যে ইনভেস্টমেন্টের সাথে আরেকটা দেখালাম, এই একটা ইনফরমেশন, এই আরেকটা, দুইটা দেখালাম। শেয়ার ক্যাপিটালের সাথে আরেকটা দেখালাম, তিনটা। বন্ডের সাথে আরেকটা দেখালাম, চারটা। নোটস পেবলের সাথে আরেকটা দেখালাম, পাঁচটা। প্রশ্নে দেওয়া রয়েছে 7টা ইনফরমেশন, 7টার মধ্যে আমরা 5টা সমাধানে দেখালাম। তো আপনার পরীক্ষায় এতগুলো দেখানোর দরকার নেই, আপনি তিনটা দেখেন বা চারটা দেখেন, যেগুলা যেগুলা সহজ। যেমন এখানে বন্ডস পেয়েবল বলা রয়েছে প্রশ্নে, এটা জানুয়ারি 1, 2032 সালে পরিশোধ করা হবে। আমরা অঙ্ক করছি কত সালে? 21 সালে। পরিশোধ করবে 32 সালে। 1 বছর ক্রস করলেই তো সেটা নন কারেন্টে চলে আসে। তো এখানে এটা 11 বছর পরে পরিশোধ করা হবে। তারপরে নন কারেন্ট, তা আমরা লিখলাম বন্ডস পেবল, এই যে নন কারেন্টে নিয়ে আসলাম। এটা লিখে দিলাম ডিউ ইন January 1, 2032, মানে এটা পরিশোধ করা হবে January 1, 2032 সালে। যেহেতু আপনাকে বলছি ইনফরমেশন গুলা প্রকাশ করেন গুরুত্বপূর্ণগুলা, তাই এটা লিখলাম। আর যদি এই কথাটা বলা না থাকতো, গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করেন, তাহলে এই কথাটা আমরা লিখতাম না। আমরা এটাকে নন কারেন্টে নিয়ে আসতাম, লিখতাম বন্ডস পেয়েবল, নন কারেন্টে বসাই দিতাম। যেহেতু বলছি ইনফরমেশনটা প্রকাশ করেন গুরুত্বপূর্ণগুলো, তাই আমরা লিখে দিলাম ডিউ ইন January 1, 2032। এই টাকাটা পরিশোধ করা হবে January 1, 2032 সালে। এই দুইটা ইনফরমেশন প্রকাশ করলাম। সহজ সহজ দেখে যে কোনো তিন চারটা করবেন। আপনি যদি আরো বেশি পারেন আরো বেশি, দরকার নেই, কারণ যত বেশি করবেন তত ভুল করার সম্ভাবনা থাকবে। আবার সময় নষ্ট হবে, আপনার এত সময় পরীক্ষা হলে পাবেন না। তো শেয়ার ক্যাপিটাল দেখেন এখানে বললাম 6 লাখ শেয়ারস ওয়ার অথরাইজড, মানে কোম্পানির অনুমতি রয়েছে 6 লক্ষ শেয়ার বিক্রি করার। অফ টাকা 1 পার ভ্যালু, প্রতি শেয়ারের অরিজিনাল মূল্য 1 টাকা। মার্কেটে 5 লক্ষ শেয়ার ইস্যু করা হলো এবং এখনো মার্কেটে বিক্রি করা রয়েছে 5 লক্ষ শেয়ার। টোটাল এই দেখুন 5 লক্ষ টাকা, প্রতি শেয়ারের মূল্য 1 টাকা, 5 লক্ষ শেয়ার বিক্রি করলো, তার মানে 5 লক্ষটা হচ্ছে 5 লক্ষ টাকা। তো এইটা আরেকটা ইনফরমেশন দিলাম, তিনটা হয়ে গেছে। তো এটা কিভাবে পেলাম? ওই যে দেখেন প্রশ্নের মধ্যে।
এই যে জিতে বলা রয়েছে 6 লক্ষ অর্ডিনারি শেয়ারস উইথ এ পার ভ্যালু অফ টাকা এত অথরাইজড। 6 লক্ষ শেয়ার অনুমতি রয়েছে বিক্রি করা, প্রতিটা শেয়ার মূল্য হচ্ছে 1 টাকা। এই যে PAR দেওয়া মানে অরিজিনাল মূল্য, অফ হুইচ 5 লক্ষ শেয়ারস ওয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং, যার মধ্যে 5 লক্ষ শেয়ার বিক্রি করা হলো এবং মার্কেটে এতটাই বিক্রি রয়েছে। তো আপনি এই কথাটুকু পুরাটাই বসায় দিলে হবে। এই যে এতটুকু বসায় দিলাম সমাধানে। তো দেখেন তিনটে ইনফরমেশন প্রকাশ করে দিলাম। তারপরে যেমন আরেকটা দেখেন কি আনলাম। যেমন এখানে দেওয়া রয়েছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত? 3,39,000 টাকার। এর মধ্যে 1,20,000 টাকা হ্যাভ বিন প্লেসড অ্যাজ সিকিউরিটি ফর নোটস পেবল। এর মধ্যে 1,20,000 টাকা আপনি প্লেসড বলতে বোঝায় ওই যে মর্টগেজ বন্ধক রাখছেন আর কি। তো এর মধ্যে 1,20,000 টাকা আপনি সিকিউরিটি রাখছেন, বন্ধকি দিছেন কিছু। ধরেন আপনি 3,39,000 টাকা ইনভেস্ট করলেন শেয়ারে, এর মধ্যে আপনার সিকিউরিটি হিসাবে কোনো কিছু জমা দেওয়া হচ্ছে 3,39,000, এই 1,20,000 টাকার কিছু আপনি সিকিউরিটি হিসেবে রাখলেন। তো এটা প্রশ্নে লেখা রয়েছে, প্রশ্ন দেখে দিয়ে বসলাম। এবং এই অঙ্কটা একদম সহজ, এখানে কোনো অ্যাডজাস্টমেন্টের কিছু নাই। ট্রায়াল ব্যালেন্সে যা দেওয়া রয়েছে এগুলো সবই আমরা ব্যালেন্স শিটে আনলাম। এখানে আপনার এডিশনাল ইনফরমেশন বলা নাই যে 10,000 টাকা এখানে কম এন্ট্রি করছেন, তো কাজে আমরা 10,000 টাকা একবার ডেবিট করবো একবার ক্রেডিট করবো, এগুলোতে কোনো কারেকশন দেওয়া নেই। সবগুলোই ট্রায়াল ব্যালেন্সে যা আছে তা, শুধু ওই কথাগুলো দিল কিছু এডিশনাল ইনফরমেশন, এগুলো আমরা ব্যালেন্স শিটে নিয়ে আসলাম। যেমন দেখেন এখানে 1,20,000 টাকা যে বন্ধক রাখছেন এগুলা প্রশ্নে বল আছে, জাস্ট ওইটা আমরা নিয়ে আসলাম। এই যে ইতে বলা রয়েছে নোটস পেবল রিপ্রেজেন্ট ব্যাংক লোনস দ্যাট আর সিকিউরড বাই লং টার্ম ইনভেস্টমেন্ট। ওই যে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করলেন, এই যেখানে লং টার্ম ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে 3,39,000 টাকা। এই যে 3,39,000 টাকা লং টার্ম ইনভেস্টমেন্ট করলেন, এর মধ্যে আপনি এই যে সিকিউরিড করা রয়েছে 1,20,000 টাকা, মানে সিকিউরিটি হিসেবে দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে প্লেস, যেগুলো আমরা সিকিউরিটি হিসেবে দিই এগুলো হচ্ছে প্লেস, আর যেটা হচ্ছে আপনি বন্ধক হিসেবে দেন এগুলোকে বলে মর্টগেজ। তো যেমন এই কথাটা যদি আপনার কঠিন লাগে আপনি দিবেন না, আপনাকে তো সবগুলো দিতে হবে তা না। অথবা আপনি আমি যেটা লিখলাম প্লেসড, আপনি তো পরীক্ষার হলে নাও বুঝতে পারেন যে সিকিউরিটি হিসেবে কিছু রাখলে এটাকে প্লেস বলে, আপনি তখন লিখবেন সিকিউরিড বাই লং টার্ম ইনভেস্টমেন্ট, এই যে 1,20,000 টাকা আপনি প্রশ্নে যেভাবে আছে এইভাবে বসায় দেন। যে আপনি ইনভেস্টমেন্ট দেখালেন না, তো এর মধ্যে ব্র্যাকেট দিলেন যে সিকিউরিড বাই লং টার্ম ইনভেস্টমেন্ট টাকা 1,20,000, এর মধ্যে 1,20,000 টাকা সিকিউরিড হিসেবে দেওয়া রয়েছে, এটাই হচ্ছে প্লেস। এরকম আর কি, আপনি এর মধ্যে যে কোনো চারটা দিয়ে দিবেন। তারপরে যে নোটস পেয়েবলের মধ্যে এটা বসালাম সিকিউরিড বাই ইনভেস্টমেন্ট অফ টাকা 1,20,000, এখানে দেখেন ওই যে প্লেস শব্দটা বসে নেই, আপনি এইভাবে বসাই দিবেন, প্রশ্নে যেভাবে আছে ওইভাবে বসাই দিলাম। তো এই যে আমরা এই পাঁচটা বসালাম। তো এই হচ্ছে বিষয়টা। তো এই ছিল আপনাদের কনসেপচুয়াল যেগুলা টুকিটাকি দেখার, তো এগুলো দেখবেন, আমি আবার বলে দিই অধ্যায় থেকে কোনটা কোনটা করবেন। প্রবলেম 1 দেখবেন, প্রবলেম 2, যেগুলা করালাম এগুলো আগে দেখবেন। প্রবলেম 3, প্রবলেম 1 হচ্ছে ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিসের ইনকাম স্টেটমেন্ট। প্রবলেম 2 হচ্ছে ফিলিং দ্য গ্যাপ, আপনাকে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করে দেওয়া রয়েছে, কিছু কিছু অংশ করে দেয় নাই, তো এটার ভ্যালু নির্ণয় করতে বললো। 3 নম্বর হচ্ছে আপনাকে ভুল একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এটা কারেকশন করবেন। কি কি ভুল রয়েছে এগুলা নিচে এডিশনাল ইনফরমেশন বলা রয়েছে, এটাকে
কারেকশন করবে, মানে কারেক্টেড ইনকাম স্টেটমেন্ট। তো এগুলো এক একটা এক এক ধরনের, তাই এগুলো দেখতে দিলাম। এগুলো দেখলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রবলেম 4, এগুলো সবগুলো আমরা করলাম। তো প্রবলেম 4, এটা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট দেওয়া রয়েছে। এটা হচ্ছে লিমিটেড কোম্পানির, মানে সাধারণ একটা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট লিমিটেড কোম্পানির। প্রবলেম 5 দেখবেন, এটাও করলাম। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং কম্প্রিহেন্সিভ ইনকাম। মানে আগেরটা ছিল প্রবলেম 4, শুধু ছিল শুধু ইনকাম স্টেটমেন্ট। আর প্রবলেম 5 হচ্ছে ইনকাম স্টেটমেন্টের সাথে কম্প্রিহেন্সিভ ইনকাম যুক্ত করে কিভাবে তৈরি করবেন। তো 1 থেকে 5 পর্যন্ত দেখবেন, তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। 6 নম্বরটা দেখবেন, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের। 5, 6 ছিল লিমিটেড কোম্পানির, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। 1 থেকে 7, মানে এগুলো সবগুলোই দেখবেন। 7 নম্বরও দেখবেন, এটা হচ্ছে লিমিটেড কোম্পানি, তো এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর কম্প্রিহেন্সিভ ইনকাম। 5 নম্বরটাও ছিল ইনকাম স্টেটমেন্ট আর কম্প্রিহেন্সিভ ইনকাম, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট কম্প্রিহেন্সিভ ইনকাম। পার্থক্যটা কি? 5 নম্বরের ক্ষেত্রে আমরা জানি কম্প্রিহেন্সিভ ইনকাম, কম্প্রিহেন্সিভ যদি লস হয়, লস আমরা কতটুকু কম্প্রিহেন্সিভ ইনকামের মধ্যে দেখাই। আপনি যদি ব্যালেন্স শিটে কোনো কম্প্রিহেন্সিভ গেইন আগের থেকে দেখানো থাকে, ততটুকু পর্যন্ত আমরা কম্প্রিহেন্সিভ লস দেখাই। ধরেন আপনার কম্প্রিহেন্সিভ লস হইল 1.5 লক্ষ টাকা, কিন্তু আপনি ট্রায়াল ব্যালেন্সে দেখানো রয়েছে 1 লক্ষ টাকা কম্প্রিহেন্সিভ গেইন। ওই 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি লস দেখাতে পারবেন কম্প্রিহেন্সিভ ইনকামে। তো লিমিটটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে যতটুকু গেইন থাকবে, আপনি ব্যালেন্স শিটের কম্প্রিহেন্সিভ ইনকামে ততটুকু লস আনতে পারবেন, এর বেশি আনতে পারবেন না। তো 5 নম্বর অঙ্কটা হচ্ছে ওই লিমিটটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখানো রয়েছে 5 নম্বরে। মানে 5 নম্বরটা হচ্ছে কম্প্রিহেন্সিভ লস আসলো, গেইন আসে নাই। আর এই 7 নম্বরে হচ্ছে কম্প্রিহেন্সিভ গেইন আসলো। এই দুইটা করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনি পরীক্ষার সমাধানে হয় কম্প্রিহেন্সিভ, মানে রিভ্যালুয়েশন হয় গেইন আসবে অথবা রিভ্যালুয়েশন লস আসবে, যে কোনো একটা আসবে। তো 5 নম্বর অঙ্কে রিভ্যালুয়েশন লস আসলো। এই যে আমরা যে 5 নম্বর অঙ্কটা করলাম, এখানে ছিল রিভ্যালুয়েশন লস, এই যে লস। তো লস আসলে কিভাবে অঙ্ক করবেন? আর 7 নম্বর অঙ্ক হচ্ছে রিভ্যালুয়েশন গেইন। তো রিভ্যালুয়েশন গেইন আসলে কিভাবে করবেন? এক একটা অঙ্ক এক এক রকম, তো এর জন্য এগুলো করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। এই 7টা অঙ্কই দেখবেন, এগুলো বাদ দিবেন না। 9 নম্বরটা দেখতে পারেন, মানে 1 থেকে 7 পর্যন্ত দেখবেনই। এগুলো হচ্ছে আপনি সময় পেলে দেখবেন, সময় না পেলে দেখার দরকার নেই। তো এখানে হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করা। আমরা আর একটু আগে যে অঙ্কগুলো করেছিলাম, ওই যে 1 থেকে 7 পর্যন্ত দিলাম, মাল্টিপল স্টেপই ছিল। মাল্টিপল স্টেপ মানে ডিটেলস আকারে করা। তো এখানে আরেকটু প্র্যাকটিসের জন্য এগুলা দিলাম, দেখবেন। আর 11 নম্বরটা যেটা এখন করালাম, এটা দেখবেন। এখানে হচ্ছে মূলত এটা এখানে পাবেন স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি কিভাবে তৈরি করবেন। তো প্রবলেম থেকে এই কয়েকটা করেন। আর এক্সারসাইজ 1, এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস আর নেট বেসিসের ইনকাম স্টেটমেন্ট। এক্সারসাইজ 2 দেখতে পারেন। এক্সারসাইজ 2 হচ্ছে এখানে ব্যালেন্স শিট করে দেওয়া রয়েছে, ব্যালেন্স শিটে কিছু ভুল ত্রুটি রয়েছে। কি কি ভুল রয়েছে, এডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা কারেকশন করবেন। কারেক্টেড ব্যালেন্স শিট দেখতে পারেন এক্সারসাইজ 9। আর এক্সারসাইজ 10 দেখবেন, যেটা এখন করালাম। আর এক্সারসাইজ 11 দেখতে পারেন।